ট্রফিটা শেষ পর্যন্ত আর ইংল্যান্ডের ঘরে ফেরেনি জার্মানির বার্লিন থেকে, সেটা সরাসরি যাচ্ছে স্পেনে। কারণ ইউরোর ফাইনালে স্পেন তারা 2-1 গোলে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে এবং এর ফলে ইউরোর সবচেয়ে বেশি 4টা টাইটেল এখন স্পেনের। দারুণ একটা ফাইনাল, জমজমাট একটা ফাইনাল এবং সবকিছু মিলিয়ে মানে এন্টারটেইনিং। ফাইনালটা যেরকম হওয়ার কথা ছিল সেরকমই হয়েছে। রিফাত মাসুদ একটু ক্রেডিট বেশি নিতে পারেন, 2-1 বলেছিলেন স্পেন জিতে যাবে। স্পেন 2-1, আমি ওই ব্যাকগ্রাউন্ড থেকে 3-1 বলছিলাম, একটা গোল কম হয়ে গেছে। তবে স্পেন ডিজার্ভিং চ্যাম্পিয়ন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো রকম কোনো সংশয়ের জায়গা নাই। ফার্স্ট হাফটা একরকম হয়েছে, সেকেন্ড হাফটা দুর্দান্ত ফুটবল। স্পেন শুরুতে লিড নিল, ইংল্যান্ড ফিরল কোল পালমারের গোলে। বদলিরা ম্যাচের পার্থক্য করে দিয়েছেন, আরেক বদলি পরে গিয়ে ম্যাচটা ছিনিয়ে নিয়েছেন স্পেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ইতিহাসের চতুর্থবারের মতো ইউরোর চ্যাম্পিয়ন এবং এর চেয়ে বেশি ডিজার্ভিং চ্যাম্পিয়ন বোধহয় ইউরোর সাম্প্রতিক ইতিহাসেও খুঁজে পাওয়া বেশ দুষ্কর। এই চ্যাম্পিয়ন হওয়ার রাস্তায় স্পেন হারালো ইতালি, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড। ইউরোপ থেকে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তাদের সবাইকে। এবং এই টুর্নামেন্টে যে ব্র্যান্ডের ফুটবল স্পেন খেললো, এরপরে এক লোক খুঁজে পাওয়া যাবে না যারা বলতে পারবেন যে স্পেন এই ট্রফিটা ডিজার্ভ করে না। দেখেন, স্পেনের যদি টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও সবারও আসলে একটা শঙ্কা ছিল, এত ইয়াং ফুটবলাররা তারা শেষ পর্যন্ত এই ট্রফি জেতার মতো তারা ম্যাচিউরড কিনা। এখন পর্যন্ত আনবিটেন, সবগুলা ম্যাচ তারা জিতলো। ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল এখন তাদের, মানে টোটাল একটা ইউরোতে। আপনি এক্সপিরিয়েন্সের কথা বলছেন, ইংল্যান্ডের এই টিমটা যারা ইউরো 2020-এর ফাইনালটা খেললো, 7 জন প্লেয়ার এই স্কোয়াডে ছিলেন। কি কাজে লাগলো? কোনো কাজে লাগলো না। ওই স্পোর্টিং মেন্টালিটিটা আপনার কিন্তু খুবই চোখে পড়ে। আপনি সাউথগেটকে নিয়ে হয়তো এই ধরনের সমালোচনা আমরা করবো, আলোচনা সমালোচনা, কিন্তু স্পেন যেই গেম প্ল্যান নিয়ে মাঠে নেমেছে ঠিক ওই গেম প্ল্যানই স্টিক টুগেদার করেছে। ইংল্যান্ড হয়তো পরে চেঞ্জ করে অনেক কিছু ম্যাচে পরিবর্তন করার জায়গা হয়ে গেছিল, তবে এটা স্পেনের টুর্নামেন্ট, সবচেয়ে বেশি গোল স্কোর করলো, ইউরোর ইতিহাসের রেকর্ড। এবং যেটা মানে এটা নিয়ে হয়তো অনেক কথা হবে সামনে, যে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার নয়, বাস্ক অঞ্চল থেকে প্লেয়াররা বরং স্পেনের এই ট্রফিটা জেতালো, কম্বাইনলি জেতালো। আচ্ছা, ফার্স্ট হাফটা গোললেস, সেকেন্ড হাফের শুরুতেই সেখানে রড্রিকে উঠিয়ে নেওয়া হলো। তখন হচ্ছে কি আসলে মনে হচ্ছে ফার্স্ট হাফে যে একটা টাইট একটা স্পেন তারা হচ্ছে ইংল্যান্ডকে আটকে রেখেছিল, সেটা রাখতে পারবে কিনা। অথচ ফার্স্ট হাফের সেকেন্ড হাফের একেবারে শুরুতেই নিকো উইলিয়ামসের গোল, দুর্দান্ত একটা গোল হলো। এবং যখন মনে হলো যে স্পেনের জন্য এটা একটা সেটব্যাক, যে রদ্রি নাই, এটা তো একটা ধাক্কা লাগার মতো ব্যাপার। আপনি খেলছেন ইউরোর ফাইনাল, ফার্স্ট হাফ শেষে আপনার টিমের সেরা ফুটবলারকে, যিনি এই ধরনের ক্রাঞ্চ ম্যাচে গোল করে দেন, যেটার কারণে তিনি বিখ্যাত, এবং যিনি মিডফিল্ডটা কন্ট্রোল করেন, সেই রদ্রিকে তুলে নিতে হলো। এবং এরপরে গিয়ে ফার্স্ট হাফের সেকেন্ড হাফ যখন শুরু হলো, খুব বেশিক্ষণ লাগলো না স্পেনের গোলটা পেতে, 2 মিনিট। এবং যে গোলটা স্পেন সেখান থেকে আদায় করলো, সেখানে দানি কারভাহালের একটা দারুণ অবদান আছে। খুব কুইক একটা পাস দিয়েছেন এবং সেখান থেকে পরে গিয়ে লামিন ইয়ামাল থেকে নিকো উইলিয়ামস দারুণ ফিনিশিং করলেন। এই গোলটার ভেতরে পুরো স্পেনের এবারের পারফরমেন্সের একটা ছায়া আপনি খুঁজে পেতে পারেন। নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামালকে নিয়ে এত কথা হচ্ছিল, নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামালই প্রথম স্বপ্নটা দেখালেন যে স্পেন এই ম্যাচটা জিততে পারে, তারা গোল করলো। এবং এই জায়গায় আসলে যেটা হয়েছিল, লামিন ইয়ামালের 4টা অ্যাসিস্ট হয়ে গেছে, টুর্নামেন্টের বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড তিনি জিতলেন। লামিন ইয়ামাল 2টা গোল করলেন এবং সেই মোমেন্টসগুলো আসলে আমরা দেখছি যখন লেফট সাইড থেকে নিকো উইলিয়ামসের শট, কাইল ওয়াকার ছিলেন তার পায়ের ফাঁক দিয়ে সরাসরি ইংল্যান্ডের জালে। প্রথম হাফে কাইল ওয়াকার মোটামুটি বলা যেতে পারে যে ওই জায়গাটা ঠিকভাবে সিকিউর রেখেছিলেন, কিন্তু এই সেকেন্ড হাফের শুরুতে যেহেতু রদ্রি নেই, কিন্তু ওই জায়গায় যখন ফাবিয়ান রুইজ একটু নিচে নেমে এসে খেলছেন, সেখান থেকে ওই দানি অলমো কিংবা কারভাহালের ওই সুইচগুলো ইংল্যান্ড আর ট্যাকল করতে পারলো না। সেখান থেকে ওই কারভাহাল একটা বল দিলেন লামিন ইয়ামালকে। ফার্স্ট ম্যাচের কথা তো অবশ্যই মনে আছে, লামিন ইয়ামাল যেই কারভাহালকে দিয়েছিলেন, সেখান থেকে হেডে গোল করে, এটা বলতে পারেন যে কারভাহাল সেটা কিছুটা পালাবদল হলো। এই ব্যাপারটা দেখেন যে লামিন ইয়ামালকে নিয়ে আমরা তো অনেক কথা বলছিলাম এর আগে, ইয়ামালের ইনফ্যাক্ট ফার্স্ট হাফটা দেখেন লামিন ইয়ামাল কিন্তু হচ্ছে ওইভাবে ছিলেন না ম্যাচে। ফার্স্ট হাফে আসলে কেউই ওইভাবে ম্যাচে ছিল না। ফাইনাল যেরকম হয় না একটু 8-7 সেরকম একটা ফাইনাল হচ্ছিল। লামিন ইয়ামালের ওই পাসটা কেউ ট্র্যাক করতে পারলেন না এবং সেটা খুঁজেই নিল, কিন্তু ইয়ামাল যে পাসগুলো দিচ্ছেন সেগুলো জায়গা মতোই পৌঁছে যায় বারবারই। সেখান থেকে নিকো উইলিয়ামস পায়ের ফাঁক দিয়ে না, সাইড দিয়ে গেল না, এই গোলটা খুব ভালো বলতে পারবেন আমাদের সঙ্গে একজন আছে, যে গোলটা আসলে কি ঘটেছিল এবং কি হয়েছে, তাই না নাসিফ ভাই? আপনি এই গোলটা বলার জন্য মুখিয়ে আছেন যে গোলে আসলে ঘটেছে কি আর হলো কি।
আপনার শুরুটা হয়েছিল যখন আসলে স্পেনের পায়ে যখন বল ছিল, ইংল্যান্ড তখন আসলে মোটামুটি অর্গানাইজ ওয়েতে ডিফেন্স করছিল। তো প্রথমে তো বলটা ছিল এই পাশটাতে, কুকুরের পায়ে যখন বল গিয়েছে তখন আলটিমেটলি দেখবেন উইলিয়ামস অনেক কোনো মানে সাইডে ছিল, আলটিমেটলি মাইনু তখন অলমোর কাছাকাছি ছিল। এরপরে সেখান থেকে স্পেন সেখান থেকে আলটিমেটলি বলটা সুইচ করেছে অন্য সাইডে, এবং সেখান থেকে যখন বলটা সুইচ করে কালভারের কাছে এসেছে, আপনি যেটা বলেছিলেন যে খুব ওয়ান টাচে বলটা দিয়ে দিয়েছিল লামিন ইয়ামালের কাছে। ইম্পর্টেন্ট ছিল ওই সময়টাতে, উইলিয়ামস তখনও বাইরেই থাকছিলেন, অলমো ভিতরে আসছিলেন। ইম্পর্টেন্ট ছিল মাইনুর জন্য ভিতরে চলে আসাটা। যদি তিনি না আসেন তাহলে যেটা হয়েছে ওয়াকারের সাথে এখন দুজন ম্যান হয়ে যাচ্ছে, অলমো এবং উইলিয়ামস। সো সেই জায়গায় যেটা হচ্ছে যে ওয়াকারকে আলটিমেটলি একটা ডিসিশন নিতে হবে, কারণ তিনি আসলে অলমোকে ছেড়ে দিতে পারবেন না, কারণ স্টোনস এখানে অলরেডি অকুপাইড। সো ওয়াকারকে অলমোকে ফলো করতেই হবে এবং তাকে একটা ডিসিশন নিতে হচ্ছে উইলিয়ামসকে আমাকে ছেড়ে দিতে হবে। বাট মাইনু যদি আসলে এই জায়গায় চলে আসতে পারতেন অলমোর কাছাকাছি, তাহলে ওয়াকার আসলে এই জায়গাতে থাকতে পারতেন। তাতে যেটা হতো যে উইলিয়ামস ফ্রি হয়ে যেতে পারতেন একদম ফ্রিলি, এবং এখানে অলমো রানটা খুব ইম্পর্টেন্ট ছিল। অলমো আসলে ওয়াকারকে ড্র্যাগ করে নিয়ে এসেছেন, তিনি জানেন এই জায়গায় তিনি সে বল পাবেন না, বা বল পেলেও তিনি কিছু করতে পারবেন না, বাট তিনি ড্র্যাগ করে নিয়ে এসেছেন ওয়াকারকে, যাতে করে উইলিয়ামস ফ্রি হয়ে যায়, এবং আলটিমেটলি ইয়ামালের এই পাঁচটা থেকে কিন্তু নিকো উইলিয়ামস ফিনিশ করেছে। তো ইম্পর্টেন্ট ছিল মাইনুর ওই জায়গাতে, আমরা যদি একটু আগে থেকে দেখি, মাইনুর এই জায়গাতে ইম্পর্টেন্ট ছিল ফলো করা অলমোকে, যাতে করে ওয়াকার এখানে অলমোকে ফলো করতে না হয়, তিনি তার পজিশন থাকতে পারতেন, হয়তোবা উইলিয়ামসের সেই পাসিং লাইনটা তিনি বন্ধ করতে পারতেন। হোয়াট অ্যাবাউট দ্য পাস লামিন ইয়ামাল? ডেফিনেটলি খুব ভালো পাস, এবং আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় অলমো আসলে বলটা অলমোস্ট লিভ করেছেন, কারণ তিনি জানেন তিনি না, অলমো লিভ করেছেন, ইয়ামাল পাস করেছেন, কিন্তু অলমোর অলমোস্ট পায়ে বলটা লেগে যাচ্ছিল, তিনি কিন্তু বলটাকে লিভ করেছেন। তিনি আসলে যেহেতু তিনি জানেন যে ওয়াকারকে তিনি ড্র্যাগ করে নিয়ে এসেছেন, দ্যাট মিনস ওখানে আরেকজন আসবে, উইলিয়ামস আসবে। অলমো যখন রান নিচ্ছিলেন তখনও কিন্তু লামিনকে তিনি চেক করেছেন যে উইলিয়ামস কোথায় আছে। সো তিনি আসলে বলটা জায়গায় লিভ করেছেন, বলটা অলমোস্ট পায়ে লেগে যেতে পারতো, বাট তিনি বলটা রিসিভ করেন নাই, তিনি ছেড়ে দিয়েছেন উইলিয়ামসের জন্য। দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় মানে এই গোলটায় খেলায় বোধহয় প্রাণ ফিরে পেলো, তাই না? মনে হচ্ছিল ম্যানমেডে একটা খেলা হচ্ছিল, এরপর আমরা সব পাল্টে গেল, মানে সব পাল্টে গেল, কারণ ইংল্যান্ড এভাবেই পাল্টেছে এখন পর্যন্ত, সবগুলো ম্যাচ বদল করলো এবং বদলগুলো আসলে ওয়ার্কআউট করলো। এবং এই ম্যাচে কোল পালমার যখন মাঠে নামলেন, এরপর কোল পালমারই ইংল্যান্ডকে ম্যাচে ফেরালেন, এবং তখন মনে হচ্ছিল যে না, একটা কিছু হবে এই ম্যাচে এখনো। মানে কিন্তু টকিং পয়েন্টটা ওখানে যে 60 মিনিটে কেইনকে উঠিয়ে নেওয়া হলো, ওয়াটকিন্স নামলেন, তার মিনিট 5 পর কোল পালমার নামলেন। লাইক নেদারল্যান্ডসে যে লাস্ট সিকোয়েন্সটা একদম শেষ পর্যন্ত ড্র্যাগ করেছে, সেই সিকোয়েন্সটা মানে সাউথগেট বলতে পারেন যে আপনি সাহসী হয়ে এই সিদ্ধান্তটা নিলেন, এন্ড ওয়ার্কড। ভালো সাহস দেখাতে হয়েছে। আপনি এই টিমের ক্যাপ্টেনকে তুলে নিয়েছেন, হ্যারি কেইন, ম্যাচের 60 মিনিটে ফাইনাল, এবং আপনার দল হচ্ছে পিছিয়ে আছে 1-0 গোলে, এবং সেখান থেকে কেইনকে তুলে ফেলাটা যৌক্তিক সিদ্ধান্তই ছিল। কেইন এই টুর্নামেন্টটা আসলে খুব ফিট থেকে খেলতে পারলেন না, এবং পরে গিয়ে ওখান থেকে কোল পালমার কোল্ড বলে না, মানে একদম সেই রকম একটা দুর্দান্ত, বার্লিনের সবকিছু হয়ে গেল। এই জায়গায় আসলে যেটা আমরা ম্যাচের আগেও আসলে বলছিলাম যে কুকুরা মাঝে মাঝে আউট অফ পজিশন চলে যায়, এবং কিন্তু ওটাই হয়েছে, মিডফিল্ড পর্যন্ত চলে গিয়েছিলেন ওই বলটা ধরার জন্য। তিনি যখন বলটা ধরতে পারলেন না, তখন বল গেল সাকার কাছে, সাকার কাছ থেকে পালমার পেলেন, এবং সাকার কাছ থেকে মনে হয় বেলিংহাম ছিল, আরেকটা পালমার পেনাল্টি এরিয়ার বাইরে ছিলেন ওই সময়টা, কিন্তু পালমারই শুরু করেছিলেন। পালমার হচ্ছে সাকাকে পাস করলেন, ওখানে আসলে সাকা থেকে বেলিংহাম তিনি লে অফ করলেন, দুর্দান্ত একটা গোল। তার মানে ওই জায়গাটা পালমারকে আটকানোর জন্য আসলে কেউ নাই, এবং উনাই সিমনের কিছুই করার ছিল না, তাই না? মানে একদমই কিছু করার ছিল, এবং ওখান থেকে ম্যাচ পুরোপুরি সমতায় স্টেবল, কোনো কথা নাই। মানে এখন মনে হচ্ছে ম্যাচটা এক্সট্রা টাইম, তাই তো? তাই মনে হচ্ছিল। স্পেন এরপরে স্পেন তাদের সাবস্টিটিউশন গুলো ইউজ করলো, তাই না? স্পেন সাব করালো, অরাইথাবাল নামলো, এবং এরপরে আমরা তো ধরে নিয়েছিলাম, আমরা রেডি হচ্ছিলাম যে আমরা এক্সট্রা টাইমে যাচ্ছি আরেকবার। হ্যাঁ, মানে এরপরও যেটা হচ্ছে যে আলটিমেটলি ওই এক দলের সাবস্টিটিউট ক্যান সাকসেস পাবে। আরেকজন আনলাইকলি হিরো স্পেনের, তাই না? যে স্পেনের দশম গোল স্কোরার এই টুর্নামেন্টের, দশম গোল স্কোরার। দশম, এর আগে 13টা করেছিল, 9 জন গোল করেছিলেন, দশম গোল স্কোরার হিসেবে লাস্ট গোলটা, চ্যাম্পিয়নশিপ উইনিং গোলটা করলেন ওয়াইয়ারজাবাল। এবং ওই গোলটাতে একটা অবদান থাকলো, ভালো অবদান থাকলো কুকুরেয়ার সেই ক্রস, এবং সেখান থেকে মিকেল অরাইথাবাল ওই গোলটা করলেন, এবং করে তিনি 86 মিনিটে ম্যাচটা পুরোপুরি ছিনিয়ে নিলেন। আমরা কিন্তু ওটাও বলছিলাম যে অফসাইড কল করলেও হতেও পারে, কারণ তার হাঁটুর যে পজিশনিংটা, ওটা মনে হচ্ছিল খালি চোখে অফসাইড কল হতেও পারে। অনেকক্ষণ ধরে রেফারি মানে তারা সেলিব্রেশন করে ফেললেন, আমরাও একটু ভাবছি যে অফসাইড কল দিয়ে দিবি কিনা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অফসাইড কলটা হয়নি, এবং ওই চেকটা স্পেন ওখানেই আসলে ম্যাচটা, এরপর আসলে ইংল্যান্ডের কোনো জায়গাই নেই ওখান থেকে, মাত্র 4 মিনিট অ্যাড করা হলো, মানে এরপর এভান ডনিকে নামানো হলো, কোনো লাভ আসলে তখন হবে না। আর ওই সেমি অটোমেটেড সিস্টেমটা থাকার কারণে সুবিধাও হলো, তাই না? যে কারণ খুব বেশি সময় লাগলো না ওই অফসাইডের ডিসিশনটা নিয়ে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.